ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্য রকমের হতে চলেছে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন ধর্মীয় স্থানের কথা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকের ভিডিওটি এমনই একটি স্থানের, আমাদের কলকাতা শহরের বুকে লুকিয়ে থাকা এক টুকরো বৌদ্ধ বিহার, যা আমাদের অনেকেরই অজানা। এখানেই আছে গৌতম বুদ্ধের অস্থি কলস। এই অস্থি কলসের দর্শন কবে পাবেন, কী বৃত্তান্ত, সবটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সাধারণত বৌদ্ধ মনেস্ট্রি দর্শন করতে হলে আমরা পাহাড়ে যাই, কিন্তু আমাদের এই কলকাতা শহরেই আছে এত সুন্দর একটা মনেস্ট্রি, যা দেখতে পাহাড় যাওয়ার প্রয়োজন নেই। তবে কোথায় যেতে হবে এই মনেস্ট্রি দেখতে, সেটা ভাবছেন তো? সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে মনেস্ট্রি নিয়ে সব খুঁটিনাটি তথ্য তুলে ধরছি, তাই অনুগ্রহ করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না, না হলে অনেক তথ্য মিস করে যাবেন যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহাবোধি সোসাইটির সামনে। এবার এই মহাবোধি সোসাইটির ভেতরে কিন্তু একটা মনেস্ট্রি রয়েছে, আর এই মনেস্ট্রিটা দেখতেই কিন্তু আজকে আমরা চলে এসেছি। কলেজ স্ট্রিট মানে আমরা বইপাড়া বুঝি আর কিছু খাবার দাবার জায়গা বুঝি, কিন্তু এর ভেতরে যে একটা এত সুন্দর বৌদ্ধ মন্দির রয়েছে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তাই আজকে কিন্তু আমরা সেটাই এক্সপ্লোর করব, এবং ভেতরে প্রবেশ করার পর আমরা কথা বলে নেব যে এখানে ক্যামেরা করা যাচ্ছে কিনা, ভিডিওগ্রাফি করা যাচ্ছে কিনা, তারপরে আপনাদেরকে সবটা জানাচ্ছি। এখানটা দিয়ে কিন্তু সোজা ওপরে দোতলায় উঠে যেতে হবে। দোতলায় উঠে গেলেই হচ্ছে মহাবোধি সোসাইটির মনেস্ট্রি এবং লাইব্রেরি রয়েছে। এবার এখানে কিন্তু ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নয়। আমরা এখানে পারমিশন নিলাম, মানে আমরা অ্যাপ্লিকেশন লিখলাম এবং আমরা কি পারপাসে ভিডিও করছি সেটা আমরা সমস্তটা ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে আমরা সমস্তটা জানালাম, এবং ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে পারমিশন দিয়ে দিল, এবং আমরা খুব সুন্দরভাবে এখানে ভিডিও করতে পেরেছি। এবং মহাবোধি সোসাইটির এই যে সহযোগিতায় আমরা সত্যি খুব আপ্লুত, এবং ওনাদের কাছে আমাদের অনেক অনেক ধন্যবাদ যে ওনারা আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করেছে যে আপনাদের কাছে সম্পূর্ণভাবে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। আর এইখানে যেরকম আপনারা দেখতে পেলেন যে বৌদ্ধ মন্দির রয়েছে, এবার এই মন্দিরে প্রবেশ করার পর আপনাদেরকে সেই কথাটা বলি। দোতলায় হচ্ছে, এখান দিয়ে প্রবেশ করলে দোতলায় মন্দির। সে মন্দিরে প্রবেশ করলে না একটা অসম্ভব শান্তি, কিন্তু মানে মন্দিরটা যেরকম শান্তি বিরাজ করছে এবং মনের মধ্যেও সেই শান্তিটা কিন্তু আমরা অনুভব করতে পারছি, কারণ বৌদ্ধের সেই সমস্ত বাণীগুলো আমরা ছোটোবেলা থেকে কম বেশি সবাই পড়াশুনো করেছি। এবার এখানে কিন্তু কথা বলে আমরা জানতে পারলাম যে একটা খুব অমূল্য জিনিস কিন্তু এই বৌদ্ধ মন্দিরে রয়েছে, সেটা হচ্ছে বৌদ্ধের অস্থি কলস। সেটার বিস্তারিত আপনারা একটু বাদেই শুনতে পাবেন। আমি আর এটা নিয়ে নতুন করে কিছু বলছি না এই অস্থি কলস সম্পর্কে। এবং এই অস্থি কলস দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমার দিন আসতে হবে। সেই দিনই কিন্তু সবাইকে জনসমক্ষে সেই অস্থি কলস দেখানো হয়। আমরা এখানে কথা বলে নেব অফিসার ইন স্পেশাল ডিউটি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার স্যার রণধীশ চৌধুরীর সঙ্গে। ওনার সঙ্গে কথা বলে এই মহাবোধি সোসাইটির হিস্ট্রি জানবো, কারণ এই মহাবোধি সোসাইটি হচ্ছে কিন্তু হেডকোয়ার্টার, আর এই কলকাতার এটাই হচ্ছে হেডকোয়ার্টার। এবার ওনার সঙ্গে কথা বলে এই মহাবোধি সোসাইটি সম্পর্কে জানবো, তার ইতিহাস জানবো। আমরা সমস্তটাই ওনার মুখ থেকে চলুন শুনে নিই। নমস্কার, আমি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া 4A বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, ক্যালকাটা 7,73 এখান থেকে বলছি। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া একটা বুদ্ধিস্ট অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1891 খ্রিস্টাব্দে। তো প্রতিষ্ঠাতা হচ্ছেন অনাগারিকা ধর্মপালা। উনি হলেন শ্রীলঙ্কান। উনি শ্রীলঙ্কায় থাকতেন, কলম্বোতে। উনি একটা অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি এবং হাইলি এডুকেটেড পারসন ছিলেন। উনি সামহাও জানতে পারেন যে ওই 1891 আগে যে বুদ্ধগয়ায় যে বুদ্ধের একটা পবিত্র জায়গা আছে, অর্থাৎ যে অশ্বত্থ গাছ রয়েছে যার তলায় বসে সিদ্ধার্থ বিকেম বুদ্ধ, অর্থাৎ বুদ্ধত্ব প্রাপ্তি। বুদ্ধ কোনো নাম নয়, এটা একটা
মানুষের একটা পরিবর্তন বলুন বা একটা পরিস্থিতি বা একটা উন্নতি বলুন, যেটাকে বুদ্ধত্ব বলে, বুদ্ধত্ব প্রাপ্তি। অর্থাৎ এমন একটা জ্ঞান উনি পেলেন যেটার থেকে ওনার যে বেসিক প্রশ্ন ছিল যে মানুষের জড়া ব্যাধি মৃত্যু, এইগুলো যে দুঃখ, এই দুঃখটার থেকে মানুষ কি করে উদ্ধার পাবে, এটাই বেসিক প্রশ্ন। উনি কিন্তু একবারও কখনো বলেননি যে পূজা আর্চা করো, অনেক কিছু সাধনা করো, তাহলেই তোমরা দুঃখ থেকে উদ্ধার পাবে, কখনো বলেননি। উল্টোটা বলেছেন যে কোনো মহাপুরুষ, কোনো ভগবান কেউই এইগুলোর থেকে উদ্ধার করতে পারবে না মানুষকে, তাহলে কি হবে। তো সেটার জন্যই উনি এই মানে সাধনা বলবো, সাধনা করলেন, করে উনি সেইটা জানতে পারলেন। সেটা কি? সেটা হলো দুঃখকে কি করে আমরা জয় করব। সেটাই হচ্ছে বুদ্ধের বাণী বলুন বা বৌদ্ধ ধর্ম। ধর্ম বলতে এখানে কিন্তু অলওয়েজ বলা হয় ধম্ম, নট ধর্ম। এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। এখানে রিলিজিয়ান অর্থে উনি কিন্তু একবারও বলেননি। উনি বলেননি ওনাকে পুজো আর্চা করুন বা কোনো ফুল দিয়ে করুন, উনি ওগুলো মোটেই বলে যাননি। তো যাই হোক, এই হলো বুদ্ধের কথা। তো আপনারা সকলেই জানেন। আমি বলি মহাবোধির কথা। তো মহাবোধি ওই সময় যে ধর্মপালা গেলেন ওখানে, ওই বুদ্ধগার অবস্থা দেখলেন এবং সেটা পুনরুদ্ধার করার জন্য উনি অনেক প্রচেষ্টা করলেন এবং খুবই একটা ওনার সুবিধে হয়েছিল। সেটা হচ্ছে ওনার বক্তব্য বলুন, যেটা উনি গুছিয়ে বলতে পারেন বিকজ অফ হিজ ব্যাকগ্রাউন্ড। তখনকার দিনে তো ইংরেজদের আমল 1891, তো উনি তারা কিন্তু সমর্থন করলেন ওনাকে। আলটিমেটলি বুদ্ধগয়া ওই একটা পুনরুদ্ধার হলো, দিয়ে ওখানে সেটা মানে ঠিকঠাক মতো অবস্থায় এলো। এটা আমি খুবই সংক্ষেপে বলছি, অনেক বড় ব্যাপার, সেটা কিন্তু অতটা বলার এখন সময় হবে না, সেই জন্য সংক্ষেপেই বললাম। তো বুদ্ধ ওইখান থেকেই মহাবোধি শুরু হয়ে গেল, দিয়ে বিভিন্ন ব্রাঞ্চ আছে মহাবোধির। তার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, অর্থাৎ যেখানে আমি বসে আছি, এটাই হলো হেডকোয়ার্টার। তো এর হেডকোয়ার্টারে প্রথম যিনি সভাপতি হলেন, ইংরেজিতে বলে প্রেসিডেন্ট, তিনি হলেন স্যার আশুতোষ মুখার্জি। তার তত্ত্বাবধানেই প্রথম এই অনুষ্ঠান বলুন বা যে বিভিন্ন কাজকর্ম মহাবোধির চলতে শুরু করলো। তো ওই সময় 1920 সালের আগে বড়লাট যিনি ছিলেন, অর্থাৎ রাজ্যপাল অবিভক্ত বাংলার, তার কাছে আর্কিওলজিক্যাল সার্ভে একটা বুদ্ধের অস্থি কলস দিলেন। তো অস্থি কলস জিনিসটা কি? এটা হলো আর্কিওলজিক্যাল সার্ভে, হলো যেটা দ্বারা প্রত্নতাত্ত্বিক ব্যাপারটা নিয়ে কারণ অনুসন্ধান করেন, মাটি করে বার করেন। তো তারা বলেছেন যে এটা বুদ্ধের অস্থি এই একটা জায়গায় রাখা রয়েছে, কলস মানে যেটা একটা কন্টেনার আর কি, সেখানে রাখা রয়েছে। সেটা ওনারা সাইনগোয়িং, তো ওনারা এক্সপার্ট, ওনারা যা বলছেন আমরা তো বলতে পারবো না। সেইটা রাজ্যপাল নিয়ে কি করবেন, উনি অনাগারিকা ধর্মপালকে ডেকে পাঠালেন। বললে তুমি তো বুদ্ধের এইসব করো, মানে পূজা, যাই হোক তোমরা বুদ্ধিস্ট, তো এখন এইটা আমার কাছে আছে, এটা তোমার কাছে রাখতে চাই, কিন্তু এটা একটা ভালো পবিত্র জায়গায় তো রাখতে হবে। সেই হিসেবে উনি বলেন যদি সেরকম জায়গা থাকে। তো অনাগারিকা ধর্মপাল রাজি হলেন এবং এই যে জায়গাটা আমরা বসে আছি, যে মন্দির আপনারা দেখলেন, সেই মন্দিরটি 1920 সালে তৈরি হয়। তারপরে স্যার আশুতোষ, ডক্টর অ্যানি বেসেন্ট এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি, আমাদের প্রতিষ্ঠাতা তো আর ছিলেনই, তারা রাজ্যপালের কাছ থেকে এই অস্থি কলসটা এইখানে নিয়ে আসেন, এই মন্দিরে নিয়ে এসে স্থাপনা করেন। একে ইংরেজিতে বলে এনশ্রাইনমেন্ট। তো একে প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরের এটাই হলো বৈশিষ্ট্য। বুদ্ধদেব এখানে কোনো দিন আসেননি কখনো, কিন্তু ওনার অস্থিকলস এখানে দেখা যাচ্ছে, যেটা কিন্তু দেখানো হয় একমাত্র একদিন, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। এবছর তো হয়ে গেছে, আপনারা যারা আসতে চান তাদের কিন্তু
2026-এর বুদ্ধ পূর্ণিমায় আমরা স্বাগত জানাই। তাই এলে দেখতে পাবেন। এবারে প্রচুর লোক এসেছিলেন, সমস্ত কাগজে তার বিবরণ বেরিয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এটা অত্যন্ত পবিত্র জিনিস একটা মানুষের মনে। এখন বর্তমানে আমাদের জেনারেল সেক্রেটারি যিনি, উনি এখন ভিয়েতনামে আছেন, সেখানে একটা অস্থি কলস নিয়ে যাওয়া হয়েছে। ভিয়েতনাম বুদ্ধিস্ট কান্ট্রি, ন্যাচারালি ওখানে অত্যন্ত ধুমধাম এবং শ্রদ্ধার সঙ্গে এই অস্থি কলস দেখানো হচ্ছে ওখানে। এখনও চলছে সেটা, এই মাসের পর্যন্ত চলবে এবং জুন মাসে ওটা শেষ হবে 2 তারিখে। এই হলো মোটামুটি মহাবোধির হিস্ট্রি। আর একটু বলি ব্রাঞ্চ কোথায় কোথায় আছে, সেটা হলো বুদ্ধগয়া, সারনাথ, লুম্বিনী অর্থাৎ নেপাল। লুম্বিনীতে হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী, তো নেপাল। তারপর কুশিনগরে নেই আমাদের, যদিও যেখানটায় ওনার মহানির্বাণ হয়েছিল সেটাই মহাবোধির কোনো ব্রাঞ্চ নেই। তবে উনি যে যে জায়গায় ছিলেন, যেমন শ্রাবস্তি, সেখানে ব্রাঞ্চ আছে, সারনাথে আছে। তো এছাড়া আরও অন্য জায়গা আছে, যেটা দিল্লি, ভুবনেশ্বর এবং লখনৌ, সেই সমস্ত জায়গায় ব্রাঞ্চ রয়েছে। এইটা হলো হেডকোয়ার্টার, এখান থেকেই সমস্ত ব্রাঞ্চের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয়। আরেকটা জিনিস হয়তো বলা প্রয়োজন যে মহাবোধি সোসাইটি যে শুধুমাত্র একটা পুরনো অর্গানাইজেশন তা নয়, এর একটা বিশাল ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে জন্য নাম করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি এখানে এসেছেন, তিনি তো বুদ্ধের অত্যন্ত ইনফ্লুয়েন্স ছিলেন, যদিও উনি বুদ্ধিস্ট ছিলেন না, উনি তো ব্রাহ্ম ছিলেন, কিন্তু ওনার লেখা কম্পোজিশনে সব জায়গাতেই বুদ্ধ আসছে। তেমনি স্বামী বিবেকানন্দ, তিনিও বুদ্ধের কিন্তু ভীষণভাবে ভক্ত ছিলেন। উনি বলেছেন যে পৃথিবীতে এক সর্বশ্রেষ্ঠ মানব যিনি জন্মগ্রহণ করেছেন তিনিই হচ্ছেন বুদ্ধদেব। আমাদের এখানে যে লাইব্রেরি আছে সেটা অত্যন্ত দুষ্প্রাপ্য বই এই সমস্ত রয়েছে, অনেক বই। যারা বুদ্ধিস্ট স্টাডিজ করেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম, পালি, এই নিয়ে যারা পড়াশুনো করতে চান, তাদের কাছে এই লাইব্রেরি কিন্তু খুবই উপযোগী। এটা ফ্রি লাইব্রেরি, কোনো পয়সা লাগে না বা কিছু। এটা কিন্তু রিডিং লাইব্রেরি, অর্থাৎ বই আপনি বাইরে নিয়ে যেতে পারবেন না, বাইরে নিয়ে যেতে পারবেন না। যা পড়তে হবে 10টা থেকে 5টা, 10টা ঠিক নয়, আরেকটু পরে। নিজের লাইব্রেরিয়ান এখন আমাদের বর্তমানে নেই, যিনি দেখাশুনো করছেন উনি আসেন 12টার সময়। তো অর্থাৎ 12টা থেকে মোটামুটি 5টা অবধি এলে আপনারা এই লাইব্রেরিটা সুবিধাটা পেতে পারে। মানে এই পুরো সেটটা নিচে দেখে রাখুন, এটা হচ্ছে ত্রিপিটক, ওই সাইডে ত্রিপিটকগুলো আছে। আর এই ত্রিপিটকগুলো হচ্ছে চাইনিজ ভাষায় লেখা, সিলোনিজ জাতকও আছে কিছু, পুরোটা এখান থেকে নিচে অব্দি সিলোনিজ ভাষা। এটা হচ্ছে পুরো সিলোনিজ ভাষার বই, উপর থেকে নিচে অব্দি দেখুন যাবতীয় নানা ধরনের বই আছে, সবই বুদ্ধ শাস্ত্র সংক্রান্ত, ত্রিপিটক এবং আদার্স থিংস। আর এই যে ম্যাক্স মুলারের বিভিন্ন খণ্ড আছে সংক্রান্ত যেই সব বইগুলো আছে সিরিজে, সব ম্যাক্স মুলারের বই দেখছেন। এখানে তো মহাবজ্ঞ ছেড়ে দিন, এগুলো তো থাকেই আমাদের, এই মহাবজ্ঞ, পালি, এইগুলো সব ম্যাক্স মুলারের পিটিএস। হচ্ছে মজুমসা পালি, বজ্ঞ পালি, আপনি যেটা বলছিলেন, ওকে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রচুর পুরোনো বই, এগুলো হচ্ছে 1800 সালের, মানে 20 এরকম সাল থেকে আছে বই, বিভিন্ন সময়। সবই এখানে ম্যাক্সিমাম পুরোনো, মানে এখানে ম্যাক্সিমাম যেগুলো আছে 100 বছরের বেশি পুরোনো। এগুলো অবশ্য ইংলিশ স্ক্রিপ্টে লেখা, নানা রকম বই আছে, বুদ্ধিস্ট এক্সেট্রা এক্সেট্রা। আর এটা হচ্ছে পালি ত্রিপিটকের নানা রকম পাওয়া যাবে, যে পালি ত্রিপিটকের যে পোর্শনটা আছে। এটা হচ্ছে আমাদের প্রথম যে মহাবোধি ম্যাগাজিন বেরিয়েছে, এখান থেকে বলুন, মানে এই সাইড থেকে, এই যে লাল ত্রিপিটকের মধ্যে একদম পুরোনো। এবার যদি তার পরবর্তী মহাবোধি যদি মনে করেন রাখবেন, আচ্ছা, এগুলো ধরুন এগুলো নানা মেশানো আছে। 1891 তো ওইদিকে শেষ হয়ে গেল, তারপর এখানে 1900 সামথিং, ধরুন 14, 21, এখানে 1940, 48, এই সমস্ত টাইমটা ধরা আছে। এখানে আছে মোটামুটি 70s, দেন 70 থেকে শুরু হয়েছে, 1970 শুরু হয়েছে।
এগুলো হচ্ছে মোটামুটি রিসেন্ট সংখ্যা 2000 এবং পরবর্তী যে সংখ্যা আছে 2019 হবে এরকম ভাবে এই সমস্ত সংখ্যাগুলো আছে। ঠিক আছে, এই উপর থেকে এই এখান থেকে সব মহাবোধিরই সংখ্যা। মহাবতী রিসেন্ট? হ্যাঁ, এগুলো মোটামুটি রিসেন্ট, কোনোটা হচ্ছে 2020, কোনোটা 2021 এরকম। এটা হচ্ছে লেটেস্ট। একদম লেটেস্ট সিলোনিস বই। এইগুলো হচ্ছে সিলোনিস ভাষার লিপিটা জাতক এই চলছে। আমি নামগুলো ফুলের দিকে বোধহয় জাতক আছে, আপনি মিলিয়ে বলতে পারেন এগুলো সব জাতক। সরি, লিপিটা জাতক সব সিলোনিস ভাষা। লিপিটা দেখুন, কালো অক্ষরে যেটা লেখা আছে উড়িয়া বা এরকম সাউথ ইন্ডিয়ান। এগুলো জাপানি। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি থাই ভাষার বই রয়েছে। থাই ল্যান্ডের যে ভাষা, থাই ভাষা, সে তার উপর কিন্তু এখানে সেই মহাবোধি জার্নাল যেগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে পুরো র্যাকটা, মানে পুরো যে আলমারি জুড়ে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত থাই ভাষার বই সংগ্রহ রয়েছে। আমরা মহাবোধি সোসাইটিতে এসে প্রথমে মনেস্ট্রি ঘুরে দেখলাম। মনেস্ট্রির পর মহাবোধি সোসাইটির লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে আমরা এলাম। এবার লাইব্রেরিতে আসার পর অনেক কিছু জানতে পারলাম, কারণ এই লাইব্রেরি কিন্তু শতাধিক পুরনো লাইব্রেরি। কারণ এখানে কিন্তু অনেক, মানে 100-200 বছরের পুরনো বইয়ের কিন্তু সংগ্রহ রয়েছে এই লাইব্রেরিতে। এখানে মহাবোধি জার্নাল যেরকম রয়েছে, পাশাপাশি ত্রিপিটক রয়েছে এবং বৌদ্ধ জাতক যে বলা হয়, বৌদ্ধ জাতকের যে কাহিনী, সেই সংক্রান্ত সমস্ত বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর যারা বৌদ্ধিজম নিয়ে বা বৌদ্ধিস্ট স্টাডিজ নিয়ে রিসার্চ করছেন, যারা বৌদ্ধিস্ট স্টাডিজের রিসার্চ স্কলার রয়েছেন, তাদের জন্য তো এই লাইব্রেরি হচ্ছে, মানে যাকে বলে এই লাইব্রেরি হচ্ছে স্বর্গ। মানে এখানে অনেক বইয়ের কিন্তু সন্ধান আপনারা পেয়ে যাবেন অনায়াসে। আর ইতিমধ্যে যারা আপনারা এখানে এসেছেন, বই পড়াশুনো করেছেন, তারা তো আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং এই বিষয়ে আমার আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই। এবং এখানে লাইব্রেরিতে আসার পর লাইব্রেরিয়ান ম্যামের থেকে অনেক কিছু আমরা তথ্য জানতে পারলাম। এখানে কিন্তু শুধুমাত্র যে ত্রিপিটক, যে পালি ভাষা আমরা জানি বুদ্ধিস্ট যেই ভাষার আর কি, তো সেই ভাষাতেই যে বই রয়েছে তা নয়, দেবনাগরী ভাষা রয়েছে, বাংলা ভাষারও কিছু বই রয়েছে, তাছাড়া রয়েছে জাপানিজ, চাইনিজ এবং থাই ভাষা। বুদ্ধিস্ট স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করছেন তারা শুধুমাত্র কিন্তু এখানে আসলে সমৃদ্ধ হবেন। এখানে আপনাকে এসে বই পড়াশোনা করতে হবে এবং এখানে বসে আপনি পড়াশোনা করতে পারবেন। তার জন্য আপনি যে ধরনের বইয়ের দরকার সেই সমস্ত আপনি কালেকশনস পেয়ে যাবেন। এই লাইব্রেরি খোলা থাকে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর সোম থেকে শুক্র হচ্ছে লাইব্রেরি খোলা থাকে। মহাবোধির পাবলিকেশন আপনাদের দেখাই, এটা হলো মহাবোধির পাবলিকেশন, দ্য মহাবোধি, ভলিউম নাম্বার 134। এইটা লেখা আছে 2569 BE। BE মানে হলো বুদ্ধিস্ট এরা, অর্থাৎ বুদ্ধের জন্ম থেকে এটা ধরে নেওয়া হচ্ছে বুদ্ধিস্ট এরা। এটা 134 নম্বর ভলিউম মে মাসে বেরিয়েছে। এটা শুরু হয়েছে 1892 থেকে। আরেকটা কথা বলে রাখি, এটা যদিও হয়তো এই প্রসঙ্গে নয়, সেটা হলো ধর্মপাল যিনি ছিলেন, তিনিও শিকাগো গেছিলেন ধর্মসভায়। উনি অ্যাজ এ ইনভাইটি গেছিলেন, বিবেকানন্দর সঙ্গে ওখানেই ওনার পরিচয় হয় এবং ওনারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যান আর কি। এটাও আরেকটা, যেমন আর কি দুজনের মধ্যে মিল, দুজনের পথ আলাদা। উনি হিন্দু ধর্মের নিয়ে কথা বলবেন, ইনি বলবেন বৌদ্ধ ধর্ম নিয়ে, হোয়াট এভার, বুদ্ধের প্রচার, বুদ্ধের বাণী। হ্যাঁ, তো ওনার ওয়ার্ল্ড ডেট মানে ঋণ টু বুদ্ধ, এই একটা বই উনি করেছেন। উনি মানে কিভাবে বুদ্ধদেব আমাদের মানে মানুষের কতটা কাছের এবং কতটা আমাদের ওনাকে দরকার, সেটা নিয়েই এই বই আর কি। এটা মেনলি যারা লেখেন তারা মেনলি লেকচারার বা প্রফেসর বা অত্যন্ত স্বনামধন্য, তাদেরই এই লেখা এখানে পাবলিশড হয়। আপনারা ইতিমধ্যে কলেজ স্ট্রিট নিয়ে ভিডিওটি দেখেছেন। আমরা সেই দিনই গিয়েছিলাম, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার দরুন আলাদাভাবে তুলে ধরছি। আপনারা একদিনের বইপাড়া ভ্রমণের সাথে এই সুন্দর মনেস্ট্রিটাও ঘুরে নিতে পারবেন।
কলেজ স্ট্রিট নিয়ে ভিডিওটি আপনারা যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে অনায়াসেই দেখে নিতে পারবেন। বুদ্ধদেবের ব্যাপারটা হলো উনি কিন্তু কি বলবো, উনি নিজে তো প্রথমে তো সংসারী ছিলেন, অর্থাৎ ওনার বিয়ে হয়েছে, ওনার ছেলে হয়েছিল, তারপরে উনি তাহলে কেন সবাই এত ওনাকে নিয়ে, উনি তো সেরকমভাবে যে যোগী পুরুষ এরকম কি বলা যায় না। বুদ্ধদেব হলো অন্য এক ব্যাপার। বুদ্ধদেব নিজেই নিজেকে ডিসক্রাইব করেছেন, আমাকে তোমরা পুজো টুজো করবে না, তুমি আমার কথাও শুনবে না, যদি মনে করো যে আমি ঠিক বলেছি নিজেরা পরীক্ষা করে দেখো তবেই শুনবে, তা নইলে নয়। উনি সেই দুঃখ কি করে যাবে সেইটার জন্যই একটা উদাহরণ দিয়ে বলেছেন যে ধরুন একটা পাখির গায়ে বা মানুষের গায়েই বলুন একটা তীর এসে বেঁধলো, কষ্ট, তারপরে আবার আরেকটা তীর এসে বুঝলো, দ্বিতীয় নম্বর তীর। এবার প্রথম তীরটা কি উনি বলতেন, ওইটাই হলো এই জরা ব্যাধি মৃত্যু, এই কষ্টগুলো যেটা সবাইকার হবে। আর দ্বিতীয় তীরটা কি, সেটা হলো যে মনের অবস্থা, অর্থাৎ ওই আঘাত পেয়ে কিভাবে আমি মানসিকভাবে সেটাকে ট্যাকেল করব, সেটাই হলো দ্বিতীয় তীর। এবং উনি বলছেন মানুষ কষ্ট পায় ওই দ্বিতীয় তীরের জন্য, প্রথম তীরের জন্য নয়। প্রথম তীরটা হবে সব মানুষই জানেন, সুতরাং ওটা মেনে নিয়েছে সবাই, কিন্তু মনে মনে অনেকেই এটা নিয়ে কাতর হয়ে পড়েন। সেই যে কাতর না হয়ে কিভাবে এইটাকে জয় করবেন সেটাই হলো ওনার বাণী। এবং উনি 8টা পথ দেখিয়েছেন, এটাকে বলা হয় অষ্টাঙ্গ মার্গ। এই হলো মোট, শর্টকাটে বললাম এই আর কি। আমি অবশ্য সেরকম জ্ঞানী ব্যক্তি নই, সুতরাং ভুল ত্রুট হয়ে থাকলে মার্জনা করে নেবেন। নমস্কার। আপনারা মহাবোধি সোসাইটির বৌদ্ধ মন্দির দেখে নিলেন এবং পাশাপাশি লাইব্রেরি দেখলেন, লাইব্রেরি সম্পর্কে সমস্ত তথ্য জানলেন এবং মহাবোধি সোসাইটির সম্পর্কে যা ইতিহাস রয়েছে স্যারের মুখ থেকে তো সমস্তটাই আপনারা শুনলেন। তাই আর আমি নতুন করে কিছু বলছি না। এই কলকাতা শহরের বুকে যে এত সুন্দর একটা বৌদ্ধ মনেস্ট্রি সত্যি ভাবা যায় না, আমাদের কাছে অনেকেরই অজানা ছিল। আপনারা যারা এখনও এই বৌদ্ধ মনেস্ট্রিতে আসেননি তারা প্লিজ আপনারা আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এটা কোনো রকম আমাদের প্রমোশনাল ভিডিও নয়, আমাদের যেটা ভালো লেগেছে, আমরা যেটা নতুনভাবে কলেজ স্ট্রিটকে আবিষ্কার করলাম সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আর আরেকটা কথা, এখানে আসলে কিন্তু এখানকার সময় যেটা হচ্ছে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলবেলা 3টে থেকে 5টা পর্যন্ত, এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাদেরকে এই মনেস্ট্রি ঘুরে দেখতে হলে আসতে হবে। এই হচ্ছে টাইমিংটা জেনে নিলেন এবং একটা নতুন জায়গার সন্ধান পেলেন। তো মহাবোধি সোসাইটি নিয়ে এই আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিও প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজকের মতো এ পর্যন্তই। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।